তোমাদের আগের ক্লাসে আমি ইন্টারফেজ দশাটা পুরোটা বলেছিলাম। আজকে আমি এই মাইটোটিক দশাটা আমি বলছি। মাইটোটিক দশাটা কি ধরনের? মাইটোটিক ফেজ যেটা মাইটোসিসের যে দশাটা, ওই যে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ যেটা বলছিলাম, সেই মাইটোটিক ফেজটা ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস দুভাবে সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াস। আর এটা হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনটাকে বলি আমরা ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এবারে এখানে কতগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে। ক্যারিওকাইনেসিসের নিউক্লিয়াসের যে বিভাজন হয়, এইটা মানে কিভাবে ঘটে, মানে কি ধরনের জিনিসটা ঘটে। একটা যদি কোষ তোমরা জানো, সেই কোষের মধ্যে অনেক অঙ্গাণু আছে, তো খেয়াল রাখবে কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের এই গুরুত্বটা সবথেকে বেশি। নিউক্লিয়াস, এই কোষের মাঝে যে নিউক্লিয়াসটা থাকে না, সেই নিউক্লিয়াসের গুরুত্বটা সবথেকে বেশি। নিউক্লিয়াসের বিভাজন হলেই আমাদের কোষ বিভাজন সম্পন্ন হবে, নাইলে হবে না। এটা খেয়াল রাখতে পারো একটা মৌচাকের মতো। মৌচাকের মধ্যে কি দুটো রানী মৌমাছি তৈরি হয়ে গেলে ওরা আরেকটা চলে যায়, পরে আরেকটা মৌচাক গঠন করে। সেইটা জিনিস, একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস গঠিত হয়ে গেলেই ও আমাদের সাইটোকাইনেসিস থেকে কোষ বিভাজনটা শুরু হয়ে যাবে। এইটি হলো ব্যাপারটা। আচ্ছা, আর গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। এই জায়গাটাতে থাকে, দেখবে ভিতরে সেন্ট্রিওল বলি এগুলাকে, সেন্ট্রোজোম। ইয়ার কিন্তু খুব গুরুত্ব আছে। সেন্ট্রোজোম এখন তোমরা পাবে যে কি ব্যাপার, আমি তোমাদের যখন পড়াবো তখন বুঝতে পারবে। তাহলে এইটি খেয়াল রাখবে। মাইক্রোটিউবিউল প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। উদ্ভিদে থাকে, প্রাণী কোষের মধ্যে থাকবে না। হ্যাঁ, মাইক্রোটিউবিউল আমি আর লিখছি না। মাইক্রোটিউবিউল খেয়াল রাখবে। তাছাড়া কি আছে, যে তোমরা রাইবোজোম শুনেছো। রাইবোজোমকে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন, রাইবোজোমের কাজ আছে। আর কি আছে? মাইটোকন্ড্রিয়া, যে শক্তি দেয়। তাহলে এত যে জিনিসগুলো আছে, তাহলে পাঁচটি বললাম আমি, পাঁচটি নাম শুধুমাত্র খেয়াল রাখো। নিউক্লিয়াস, ঠিক আছে, উদ্ভিদ কোষের থাকে বললাম মাইক্রোটিউবিউল, প্রাণী কোষের থাকে সেন্ট্রোজোম। তাহলে এই দুটার কাজ একই বলে, ঠিক আছে। প্রাণী কোষের সেন্ট্রোজোম যা করে, উদ্ভিদ কোষের মাইক্রোটিউবিউল তাই কাজ করে, একই জিনিস। তাহলে সেইটা। আর কি বললাম? রাইবোজোম, আর আমাদের যে করতে পারে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইক্রোটিউবিউল, নিউক্লিয়াস, আর এই আমাদের এই সেন্ট্রোজোম। তাহলে এইগুলি হলো আমাদের কোষ বিভাজনের খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কেন নামগুলা বললাম দেখো, এইবারে যখন আমি করাবো ক্যারিওকাইনেসিসটা, তখন ইয়াদের সবার নামগুলা উল্লেখ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে ক্যারিওকাইনেসিস পদ্ধতিটা চারটি ভাগে সম্পন্ন। চারটি ভাগ আছে। একটা হলো প্রোফেজ, একটা হলো মেটাফেজ, একটা হলো অ্যানাফেজ, একটা হলো টেলোফেজ। ফেজগুলা লিখলাম না, ফেজ মানে তো বুঝলে দশা বাংলায়। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, চারটি হয় ক্যারিওকাইনেসিসে। তাহলে প্রোফেজ মানে কি? প্রোফেজ হলো ক্যারিওকাইনেসিসের প্রথম দশা আর সবথেকে দীর্ঘস্থায়ী দশা। এটাই সবথেকে দীর্ঘস্থায়ী, লংগেস্ট। সবথেকে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ। প্রোফেজের মধ্যে ঘটে কি? প্রোফেজের মধ্যে ওই যদি নিউক্লিয়াসটা আমি লিখি, মানে কোষটা আমি আঁকি, তার মধ্যে নিউক্লিয়াসটাকে দিই, এই নিউক্লিয়াসের মানে প্রথমে কি ঘটে? প্রথম হলো এই যে এখানে বললাম সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কি হলো? দুভাগে ভাগ হয়েছে, এরকম ভাগ হয়ে পরে একটা সেন্ট্রোজোম যায় এইখানে, এটা তোমার এইভাবে বুঝতে সুবিধা হবে। একটা গেল এইখানে, একটা গেল এইখানে। আমি যদি এটা উল্টায় দিই, আমি দেখতে কি রকম লাগবে, যদি সেন্ট্রোজোমটা এইখানে ছিল, দুভাগে ভাগ হয়ে যায়, একটা সেন্ট্রোজোম যায় এইখানে, একটা যায় এইখানে। ফার্স্ট কাজ হলো ইয়ার এটা প্রোফেজে। তাহলে প্রোফেজে কি হয়? তো সেন্ট্রোজোম বিভাজিত হয় করে দুটার মেরু অঞ্চল অবস্থান করে। খেয়াল রাখবে, এগুলোকে মেরু বলি তো, সুমেরু কুমেরু উপরে নিচে থাকে, তাহলে সেরকম মেরু অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে।
তাহলে প্রোফেজের এই একটি খেয়াল রাখবে। আর একটি ঘটনা হলো প্রোফেজের শেষে, মানে এটা কোশ্চেন থাকে মাঝে মধ্যে, যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে কখন। তাহলে হয় কি প্রোফেজের শেষে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। তাহলে প্রোফেজের প্রথমে হলো আর কিছু হলো কোশ্চেন ছিল, রেলওয়েতে ছিল এটা, যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি কখন ঘটে। তাই এটি খেয়াল রাখবে যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে প্রোফেজের লাস্টে, প্রোফেজের শেষ সময়টাতে ঘটে নিউক্লিয় পর্দার অবলুপ্তি। যেই নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে গেল তখনই শুরু হয়ে গেল মেটাফেজ দশা। ঠিক আছে, তাহলে প্রোফেজের আরেকবার বলে দিই, সবথেকে বড় দশা, সবথেকে দীর্ঘস্থায়ী দশা। এটার কি হয় না, সেন্ট্রিওলগুলা প্রথমে বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুটি মেরুতে অবস্থান করে, আর প্রোফেজের লাস্টে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, বাস আর কিছু না। এবার আসছি মেটাফেজ দশা। মেটাফেজ দশাতে কি হয়, এটা দেখে নেবে নিউক্লিওলাস ইয়ার অবলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিয়াস ঘটে গেল এইখানে, মেটাফেজে কি হয় না নিউক্লিওলাস, নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে মেটাফেজ দশাতে। ঠিক আছে, আর কি হয়, ক্রোমোজোমগুলি যখনই কোষ বিভাজন হয় প্রোফেজ দশায় তৈরি হয় ক্রোমোজোম, নিউক্লিয়াস থেকেই তৈরি হয়, এটা সব নিউক্লিয়াস করাছি আমি। সেই ক্রোমোজোমগুলি কি হয় না এই নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। আর এই দেখো সেন্ট্রিওলগুলো লিখে দিয়েছি, আগে যে সেন্ট্রিওলগুলো করেছিলাম। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। আর কি হয়, এই যে সেন্ট্রিওল থেকে এগুলাকে বলি বেম তন্তু, বেম তন্তু তৈরি হয়। আর সেই বেম তন্তুগুলি এই ইয়ার আমাদের ক্রোমোজোমগুলির কাইনেটোকোর, জায়গাটার নাম খেয়াল রাখবে, কাইনেটোকোর। সেন্ট্রোজোমের বিশু মানে যেটা প্রধান খাঁজ থাকে, সেই প্রধান খাঁজে কাইনেটোকোর বলে একটা জায়গা থাকে, এই কাইনেটোকোর নামটা কিন্তু খেয়াল রাখবে, এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে হয় কি, ওই যে প্রথমে হলো, প্রথমে বিভাজিত হলো, সেই ছবিটা এঁকেছিলাম খেয়াল আছে, যে এইখানে বিভাজিত হয়, এইখানে আর এইখানে অবস্থান করছে সেন্ট্রোজোমগুলো, সেন্ট্রিওলগুলো। তাহলে সেই সেন্ট্রিওলগুলো থেকে তৈরি হলো কি না বেম তন্তু, সেই বেম তন্তু ক্রোমোজোমগুলোর কাইনেটোকোর অংশের সঙ্গে যুক্ত থাকলো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমরা মানে ঠিক করে খেয়াল রাখবে। এখানে কি বললাম আমরা, সেন্ট্রিওল থেকে উৎপন্ন হয়, তাহলে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ কোথা থেকে উৎপন্ন হবে, উদ্ভিদ কোষ তো তোমার বললাম যে প্রাণী কোষের যা সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রোজোমের কাজ, উদ্ভিদ কোষের কার বলে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউলের সেম কাজ। তাহলে মাইক্রোটিউবিউল তখন ওদের বেম তন্তুগুলো সৃষ্টি করবে, প্রাণী কোষের সেন্ট্রিওল, উদ্ভিদ কোষের মাইক্রোটিউবিউল। ঠিক আছে, কিন্তু রইবে এই ধরনের, এইটা হলো মেটাফেজ দশা। ঠিক আছে, এবার আসছি অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে কি ধরনের ঘটনা, আচ্ছা এইটা খেয়াল রাখবে, সবথেকে স্বল্পস্থায়ী, তাহলে সবথেকে বড় বললাম এইটা, আর এই যে হলো সবথেকে স্বল্পস্থায়ী স্মলেস্ট। তাহলে অ্যানাফেজ দশা হলো সবথেকে স্বল্পস্থায়ী দশা। এইটাতে কি হয়, এই যে বেম তন্তুগুলো বললাম, এই বেম তন্তুগুলো স্টেম বডি সৃষ্টি করে। তাহলে বেম তন্তু থেকে সৃষ্টি হয় স্টেম বডি। যদি কখনো বলে যে মানে প্রাণী কোষের স্টেম বডি কখন সৃষ্টি হয়, প্রাণী কোষে কিন্তু অ্যানাফেজ দশায় স্টেম বডি সৃষ্টি হয় কোথায়, তো বেম তন্তুগুলো থেকে। যদি তোমরা বলো কিভাবে সৃষ্টি হয়, বেম তন্তু কি হয় জানো, মানে ধীরে ধীরে এই বেম তন্তুগুলো ইয়ার আকর্ষণ করবে, ওই আকর্ষণ করতে গেলে বেম তন্তুগুলো ছোট হয়, ওই ছুচুলিকা হয়ে যায়, তাহলে ওইগুলা থেকে স্টেম বডিটা সৃষ্টি হয়। আচ্ছা পরে ওইগুলা ডিটেইলসে কখনো জানবে, কোন ক্লাস আমি করাই দেব। তাহলে বেম তন্তু থেকে স্টেম বডি সৃষ্টি হয়। এবারে এই যে স্টেম বডি সৃষ্টি হয়, সেই স্টেম বডি যে ক্ষমতাটা দেয়, সেই ক্ষমতাটার জন্য অ্যানাফেজীয় চলন, অ্যানাফেজীয় বা ক্রোমোজোমীয় চলন, অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন এইটা হয়। ঠিক আছে, খেয়াল রাখবে যে অ্যানাফেজ দশা হলো সবথেকে ক্ষুদ্রতম দশা। এইটাতে কি হয়, আমাদের বেম তন্তু থেকে স্টেম বডি সৃষ্টি হয়, সেই স্টেম বডিটা অ্যানাফেজীয় বা ক্রোমোজোমীয় যে চলনটা হয়, সেই চলনটাকে মানে চলনটাকে ওরা ওই ক্ষমতাটা প্রদান করে, স্টেম বডি বাড়তি ক্ষমতাটা প্রদান করে। আচ্ছা ইয়ার যদি আমি ছবিটা এঁকে দিই, দেখতে হবে এরকম,
এটা নিউক্লিয়াস দি ক্রোমোজোম। আচ্ছা, এইরকম ইয়ারা আকর্ষণ করে, আর স্টেম বডিগুলো থাকে জানো এই জায়গায়, ওরা ঠেলে স্টেম বডিটা। তাহলে দেখো এই যে ছাড়িছে ধীরে ধীরে, তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত ছিল ক্রোমোজোমগুলা, সেগুলো কি হয়েছে না স্টেম বডির ফলে ঠেলাই নিয়েছে উপর দিকে আর নিচে দিকে গেছে। ঠিক আছে, এবার আসবে টেলোফেজ দশা। আচ্ছা, থাক চলতে থাক। টেলোফেজ দশাতে কি হয়, এইটার হলো নিউক্লিয়াসের পুনরুৎপাদন। নিউক্লিয়াসের পুনরুৎপাদন ঘটে টেলোফেজ দশায়। তাহলে এইবার দেখো, টেলোফেজ দশাতে নিউক্লিয়াসের পুনরুৎপাদন মানে নিউক্লিয়াস আবার গঠিত হয়েছে, আর নিউক্লিয়াস ভাঙছে কোথায়, প্রোফেজ দশায়। বললাম না, প্রোফেজ দশায় নিউক্লিয়াস ভাঙে, মেটাফেজ দশায় নিউক্লিওলাস ভাঙে। তাহলে প্রোফেজ দশার যে কাজটা টেলোফেজ দশা তার উল্টা কাজটা ঘটবে। প্রোফেজ দশায় যা যা হয় টেলোফেজ দশায় তার একদম উল্টা কাজটা ঘটে। আচ্ছা, এইবারে যদি বলো তোমরা কিভাবে কি ঘটনাটা ঘটে, তাহলে এইবারে দেখো দুটো তোমাদেরকে অল্প বলে দিচ্ছি, প্রোফেজ আর টেলোফেজ। প্রোফেজে কি হয়, প্রথমেই কি হবে জানো, এই যে এই দুটো ভেঙে গেল না, এটাকে বাদ দাও, এটা তো আগেই বললাম। নিউক্লিয়াসের মধ্যে কি হয়, নিউক্লিয়াসের ভিতর থেকে জল বিয়োজন হয়, জলটাকে ওরা ছেড়ে দেয়। তাহলে একটা ধরো এরকম কোন তোমরা শরবত বানাইছো, মানে চিনি আর জলকে দিয়ে গুলিছো, এদের উপর ফুটাইতে শুরু করিয়ে, কি দুধ তোমরা ফুটাইতে শুরু করলে, করে জলটা বিঠাই যেতে শুরু করলে, করে কি হবে, চাঁচি তৈরি হয়ে যাবে। তাহলে সেরকম ঘন হয়ে যায়, সেই ঘন হয়ে পরে ক্রোমোজোম গুলা সৃষ্টি হয় ওইটার ভিতরটায়। এইখানটাতে কি হবে না, জলটাকে শোষণ করবে, করে সেই যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলো আবার নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, এইসব জিনিসগুলো সৃষ্টি করবে। ইয়ারা যে ভাবে ভাঙিছে, সোজা ভাবে যেভাবে ভাঙিছে, সেই কাজটাকে উল্টা ভাবে করে। সেম জিনিস প্রোফেজের মতনই টেলোফেজ, কিন্তু উল্টা দিকে কাজটা। ঠিক আছে, এইটা হয়ে গেল ক্যারিওকাইনেসিস কমপ্লিট। এবার সাইটোকাইনেসিস তোমাদেরকে বলে দিই। আচ্ছা, এটা যদি লেখো তো লিখে নিবে। সাইটোকাইনেসিসের দুটি ঘটনা, একটা হলো উদ্ভিদের, একটা হলো প্রাণীর। একদম সহজ জিনিস, এখনই হয়ে যাবে। এটা দেখো তোমাদের, একটি হলো উদ্ভিদ, দুই নম্বর হলো প্রাণী। ঠিক আছে, উদ্ভিদ আর প্রাণী সাইটোকাইনেসিসটা কি ধরনের ব্যাপার ঘটে। উদ্ভিদের প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয়, প্রথমেই হলো ফ্র্যাগমোপ্লাস্ট। ঠিক আছে, ইয়ার সঙ্গে ইয়ার প্রসঙ্গ নাই। দেখো আরেকটা জিনিস তৈরি হয়, গোলগি ভেসিকল। ঠিক আছে, এই দুটো জিনিস, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে আর গোলগি ভেসিকল, ইয়ারাই কিন্তু প্রধান কাজটা করবে। ইয়ারা আসি করে ফ্র্যাগমোপ্লাস্টের একটা লাইন আর দুটো আর থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যখন শুরু হয়েছে, তাহলে প্রথমে কাজ হলো ফ্র্যাগমোপ্লাস্ট, প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট করতে হলো। তারপর কি হলো, তো গোলগি ভেসিকল, গোলগি বডি থেকে ভেসিকল যেটা আছে সেই ভেসিকলটা ক্ষরণ হয়, ভেসিকলটা বিধায়, ভেসিকলটা বিধাই করে কি হয়, কোষ পর্দা গঠন করে। এবারে সমস্যাটা দেখো, উদ্ভিদ কোষের কোষ পর্দা থাকে, উদ্ভিদ কোষের তো কোষ পর্দা থাকে না, উদ্ভিদ কোষের থাকে কোষ প্রাচীর। তাহলে কি এইটা কমপ্লিট লয় এখনো পর্যন্ত, বাস ইয়ার কাজ শেষ, গোলগি ভেসিকলের কাজ শেষ। এইবারে তো কাজ শুরু হয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্টে কি হয়, ক্যালসিয়াম, একবার ক্যালসিয়াম লিখতে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট, খেয়াল রাখবে। তাহলে ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট এই দুটো ফ্র্যাগমোপ্লাস্ট থেকে গঠিত হয়। মানে ফ্র্যাগমোপ্লাস্ট থেকে অনেকগুলো পেকটেটই গঠিত হয়। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট দুটো একসঙ্গে যুক্ত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট, এই আমাদের কোষপাত
বা সেল প্লেট, কোষ পাত বা সেল প্লেট তৈরি করে। ঠিক আছে, তাহলে ফ্যাগমোপ্লাস্ট থেকে দুটো জিনিস করতে হয়, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দুটো, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট দুটো একসঙ্গে যুক্ত হয়ে কোষ পাত গঠন করে। ঠিক আছে, সেই কোষ পাত থেকে তৈরি হয় কি মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার নাম তোমরা শুনেছো, আমাদের পেটের বুকের পেটের মাঝটাতে আছে, তাহলে সেই কোষ পাত থেকে তৈরি হয় মধ্যচ্ছদা। ঠিক আছে, সেই মধ্যচ্ছদার সঙ্গে মিশিয়ে দুটো জিনিস, একটা সেলুলোজ, একটা হেমিসেলুলোজ। ঠিক আছে, তাহলে মধ্যচ্ছদার সঙ্গে সেলুলোজ আর হেমিসেলুলোজ দুটো মিশিয়ে পরে কি তৈরি করে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সৃষ্টি হয়ে গেল মানে উদ্ভিদ কোষের শেষ হয়ে গেল আমাদের সাইটোকাইনেসিস কমপ্লিট। তাহলে দেখো কি হলো, উদ্ভিদ কোষে প্রথমে তৈরি হলো ফ্র্যাগমোপ্লাস্ট, ফার্স্ট ফ্র্যাগমোপ্লাস্ট, তারপর গোলকি থেকে ভেসিকল যেটা তৈরি হলো সেটা থেকে কোষ পর্দা সৃষ্টি। ঠিক আছে, তারপর কি এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে সেখান থেকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট, খেয়াল রাখবে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট এই দুটো একসঙ্গে মিশে পরে কোষ পর্দা তৈরি করলো। সেই কোষ পর্দা ধীরে ধীরে কি মধ্যচ্ছদা সৃষ্টি করলো, মাঝে একটা পর্দা সৃষ্টি করলো, সেই মধ্যচ্ছদা। তারপর কি সেলুলোজ, নাম শুনেছি তোমরা, গ্লুকোজের অংশ বটে, তাহলে সেই গ্লুকোজের শুনেছো সব থেকে কঠিন গ্লুকোজ হলো সেলুলোজ, তাহলে সেই সেলুলোজ আর হেমিসেলুলোজ, সেলুলোজ থেকে একটু কম বটে, তাহলে ওই দুটা একসাথে মিশে মধ্যচ্ছদার সাথে তারপরে কোষ প্রাচীর সৃষ্টি করে দিল। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটে, এটা ঘটে কোথায় জানো, এই যে কোষ পর্দার উপরটাতে, এই কোষ পর্দার উপরটাতে কোষ পাতটা সৃষ্টি হয়, তার সেইটা তৈরি হয় মধ্যচ্ছদাতে, তারপর সেইটাই কোষ প্রাচীরের সৃষ্টি হয়। এইটি হলো উদ্ভিদের সাইটোকাইনেসিস। ঠিক আছে, প্রাণীর সাইটোকাইনেসিস। প্রাণীর সাইটোকাইনেসিস একদম আরো সহজ উদ্ভিদের থেকেও। দেখো ইয়াতে দুটি, একটা বলি এফ অ্যাক্টিন, আরেকটা বলি মায়োসিন, মায়োসিন 2। ঠিক আছে, হয় এই নামটা লেখা দেখতে পারে, নাহলে একটা লিখে দিছি আমি। এটা বলে ফিলামেন্ট, ফিলামেন্ট অ্যাক্টিন বা অ্যাক্টিন ফিলামেন্টও বলে, ফিলামেন্ট অ্যাক্টিনও বলে, কিংবা আমাদের অ্যাক্টিন ফিলামেন্টও বলে। অ্যাক্টিন ফিলামেন্টে আসলে বলে, ফিলামেন্ট অ্যাক্টিন বলে না। ঠিক আছে, আর মায়োসিন 2 টাকে বলে অ্যাক্টোমায়োসিন। নাম এই দুটাও দিতে পারে, বিশ্বাস নাই, ভালো করে রাখবে। আচ্ছা, ফিলামেন্ট অ্যাক্টিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যাপারটা কি, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, যখনই ওই যে আমাদের টেলোফেজ দশায় দুটা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল, নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যাওয়ার পরে কি হয়, এই যে এফ অ্যাক্টিন আর মায়োসিন 2 এই দুটাও মানে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেই রাসায়নিক প্রোটিন বড় দুটাই, তাহলে এই প্রোটিন দুটা কি হয়, এই জায়গাটাতে ক্রিয়া করে মাঝটাতে ওদের। ঠিক আছে, এটাকে রিং ইফেক্ট বলে। তাহলে এরকম বলয়ের মতন ক্রিয়া করে, বলয়ের মতন ক্রিয়া করে মানে কি দড়ির মতন এরকম করে করে বাঁধলে কি হবে, এইটা ধীরে ধীরে এমনি তো দড়ির মতন যদি বাঁধে, তাহলে এই রকম ভাবে বাঁধতে শুরু করে, বাঁধতে কি একদম ভাগ করে দেয় দুটা। ঠিক আছে, এই হলো প্রাণী কোষের সাইটোকাইনেসিস। তাহলে একদম সহজ আছে, উদ্ভিদের থেকেও প্রাণীটা সহজ। প্রাণীতে দুটি প্রোটিন এফ অ্যাক্টিন আর মায়োসিন 2, যদি এফ অ্যাক্টিন মায়োসিন 2 না লেখা থাকে তাহলে লেখা থাকতে পারে কিন্তু যে ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট আর অ্যাক্টোমায়োসিন, এটাও লেখা থাকতে পারে। তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট আর অ্যাক্টোমায়োসিন এই দুটো একসঙ্গে কি করে না, রিং ইফেক্ট করে, এইটাকে বলা হয় ক্লিভেজ বা খাঁজ বা ভাঁজ। তাহলে সেই ক্লিভেজ প্রক্রিয়াতে ধীরে ধীরে দুটা কোষকে ভেঙে দেয়, বাস প্রাণী কোষের সাইটোকাইনেসিস শেষ। তাহলে তোমাদের
এই কোষ বিভাজনের সব এটা মানে থিওরিটা আমি গোটাই করাই দিলাম। পরের দিন আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন কিছু করাবো। আর যদি এই জায়গাতে বুঝতে তোমাদের এই দুটা ক্লাসে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে লিখে জানাতে পারো, বাকিটা আমি করে নিব।